আবিদ বাইক চালাচ্ছে বেপরোয়াভাবে। চোখগুলো লাল হয়ে আছে, পানিও গড়িয়ে পড়ছে চোখ বেয়ে। ঠোঁটের কোণে একটা জ্বলন্ত সিগারেট। বরাবরের মতো পারদর্শিতার সাথে ধোঁয়া ত্যাগ করছে আবিদ। বাইকটা একটা মদের দোকানের সামনে থামালো। দোকানে ঢুকে বলল, 3 বোতল হুইস্কি দিন। 3 বোতল হুইস্কি প্যাক করে দেওয়া হলো। আবিদ প্যান্টের পেছনের পকেটে হাত দিতেই খেয়াল হলো মানিব্যাগটা আসলে কোথায়। একরাশ বিরক্তি নিয়ে দোকান থেকে বের হয়ে আসলো। বাইক চালিয়ে সোজা বাসার পার্কিংয়ে চলে আসলো। বাইক পার্ক না করেই বাইকটা ধুম করে ফেলে দিল। ফলে বাইকের লুকিং গ্লাসগুলো ভেঙে গুরু গুরু হয়ে গেল। লিফট থেকে নেমে সিগারেটে শেষ টান দিয়ে বাসার কলিং বেল চাপল। মিনা বেগম এসে দরজাটা খুলে দিল। ছেলেকে দেখেই বুঝতে পারছে যে ছেলে মোটেও স্বাভাবিক নয়। চুলগুলো এলোমেলো, ঘেমে নিয়ে গেছে, চোখগুলো রক্তবর্ণ, শার্টের রিং খোলা আর গায়ে কোটও নেই। মিনা বেগম উদ্বিগ্ন হয়ে বলল, কী রে আবিদ, তোর এ অবস্থা কেন? আমার রুমের দরজায় আমি যাতে একটা টোকার শব্দ না পাই। কথাটা বলেই আবিদ তার রুমের দিকে এগিয়ে যাচ্ছিল। মিনা বেগম কঠোর গলায় জিজ্ঞেস করলেন, আবিদ, কি হয়েছে? আমায় একা ছেড়ে দাও। কথাটা বলেই আবিদ রুমে ঢুকে সজোরে দরজাটা লাগিয়ে দেয়। মিনা বেগম ভালো করেই জানে যে তার ছেলে এখন ঠিক কতটা রেগে আছে। কিন্তু আবিদ এভাবে রেগে গেল কেন? এখনও তো ডাকাও যাবে না। ঘর ভাঙচুর করা শুরু করবে তাহলে। মিনা বেগম নিরুপায় হয়ে চিন্তা আর মনে একটা স্পষ্ট প্রশ্নবোধক চিহ্ন নিয়ে সংসারের কাজে মন দিলেন। আবিদ রুমে ঢুকেই সামনের দেওয়ালে নিজের একটা হাসি মুখের ছবি দেখতে পেল। পাশে একটা ফুলের টব ছিল। ফুলের টবটা ছুঁড়ে মারল ছবিটার দিকে। মুহূর্তেই ফুলের টবটা আর বাঁধানো ছবির কাজ ফ্রেম গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। খুব কষ্ট হচ্ছে আবিদের। কখনো আবিদের এরকম কষ্ট হয়নি। মেয়ে কিভাবে পারলো এভাবে বলতে? একটাবার বোঝার চেষ্টা করলো না? ও আমায় বলেছিল যে আমার দায়িত্বহীনতার কারণে ওর ভাই এরকম করেছে। আবিদ আর ভাবতেই পারে না। পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালিয়ে টানা শুরু করে। নিচে বসে খাটের সাথে হেলান দিয়ে উপরের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে ধোঁয়া ছাড়তে থাকে। মেঘ কোনো মতেই বাসায় এসেছে। মেঘের পা দুটো থরথর করে কাঁপছে। নিজেকে রুমে বন্ধ করে নিয়ে চিৎকার করে কেঁদে ফেলল মেঘ। এতদিন ধৈর্য ধরে আজ কেন অকারণে ধৈর্য হারা হয়ে গেলি? মেঘের চিৎকার শুনে ওর মা দৌড়ে এসে ওর দরজায় ধাক্কা দিতে দিতে বলে, এই মেঘ, কি হয়েছে? কাঁদছিস কেন? দরজা খোল মেঘ। মেঘ কাঁদতে কাঁদতেই বলে, একটু একা থাকতে দাও মা। কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে? ক্যাফেতে রাতুল তোকে কিছু বলেছে? প্লিজ মা, আমায় একটু একা ছাড়ো। কথাটা বলেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে মেঘ। মেঘের মা আর কিছুই খুঁজে পায় না বলার জন্য। তাই এই আশা নিয়ে চলে যায় যে কাদা শেষ করেই হয়তো কিছু বলবে। মেঘ অনবরত কেঁদেই যাচ্ছে আর ভাবছে কিভাবে পারলো সেটা। শুধু একটা বার ছেলেটাকে জিজ্ঞেস করলেই হতো যে সকালে কি হয়েছিল। সেটা না করে কি করলাম কি আমি এটা? কথাগুলো ভাবতেই মেঘের আত্মাটা চিৎকার করে উঠছে। কী করলো এটা? মেঘ কান্না করতে করতেই তামান্নাকে ফোন দেয়। তামান্না বসে বসে নুডলস খাচ্ছিল। মেঘ ফোন দিতেই রিসিভ করে হতভম্ব হয়ে গেল তামান্না। ওপাশ থেকে শুধুই ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে। কেন কাঁদছে? অল্প কিছুতেই কাদার মানুষ তো মেঘ না। তাহলে কি হলো? এই মেয়ে, মেয়ে কি হয়েছে মেয়ে? কথাগুলো বলতে বলতেই বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল তামান্না। মেঘ চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলছে, আপু সব শেষ। আপু আবিদ। মেঘ কান্নায় ভেঙে পড়ে আর কিছুই বলতে পারে না। কারণ আবিদ আর মেঘের মধ্যে ঝগড়া প্রচুর হয়েছে। কিন্তু তা কেন বাইরের লোক কখনো জানেনি। বড়জোর জানলে তামান্না, জুলফিকার কিংবা তন্নি জানছে। এমনকি ওরা দুজন দুজনকে কখনো অপমান করে কথা বলেনি। এমনকি এই 3 বছরে আবিদ কখনো তামান্নাদের সামনেও মেঘকে তুই করেও বলেনি। কিন্তু আবিদ মেঘকে তুই করে বলতো যখন রেগে যেত, তার চ্যাটে, ফোনে কিংবা যখন শুধু একলা থাকতো তখনই। আর সেই আবিদ আজ ভরা ক্যাফেতে মেঘের সাথে এইভাবে কথা বলেছে। মানে আবিদ আসলেই খুবই কষ্ট পেয়েছে। মেঘ কান্নাটা কিছু নিয়ন্ত্রণে এনে কিছু না লুকিয়ে সবটা নিরপেক্ষভাবে বলে তামান্নার কাছে। তামান্না এটা শুনেই পাশ থেকে অন্যটা নিয়ে মাকে বলে, আমি আবিদদের বাসায় যাচ্ছি, ফিরতে দেরি হবে। তারপর মেঘকে বলে, কি করেছিস এসব? আবিদকে এইটুকুও চিনিস না নাকি? আপু আমার হুঁশ ছিল না। আমি মেনে নিতেই পারছিলাম না যে আমার ভাইয়া এইভাবে না বলে চলে যাবে। শোন,
তুই যেভাবেই হোক আবিদের সাথে এখন ফোনে কথা বল। আপু ওর রেগে ফোনটা ক্যাফেতেই ভেঙে চলে গেছে। শোন, আমি তোকে একটু বাদে ফোন দিচ্ছি। আমি অলরেডি গাড়িতে, ড্রাইভার গাড়ি চালাচ্ছে। আমি ইস্যুর সাথে কথা বলে জানাচ্ছি তোকে। আচ্ছা আপু। ফোনটা রাখতেই যেন মেঘের কান্না বেড়ে যায়। কেঁদেই যাচ্ছে মেঘ, কিছুতেই মানতে পারছে না যে ওদের সম্পর্কে এই দিনটাও দেখার বাকি ছিল। তামান্না ইস্যুর ফোন দিল। হ্যালো ইস্যু, আবিদ কই রে? ভাইয়া তো একটু আগেই বের হয়েছে, এই প্রায় আধা ঘন্টা হবে। কি বলিস? কোথায় গেছে জানিস? না, কিন্তু ভাইয়াকে স্বাভাবিক লাগছিল না, আমি ডাকলাম শুনলো না। শোন, মেঘ আর আবিদের মধ্যে খুব ঝগড়া হয়েছে বড়। আবিদ বাসায় ঢোকার সাথে সাথে তুই মেঘকে ফোন দিয়ে আবিদের কাছে দিবি, ঠিক আছে? কি? কিসের ঝগড়া? এত কিছু বলার টাইম নাই। তোকে যেটা বললাম সেটা কর। আমি তোদের বাসায় আসতেছি, বাকিটা এসে বলবো। আচ্ছা ঠিক আছে। তামান্না মেঘকে ফোন দিয়ে বলল যে সে আবিদ বাসায় নেই। বাসায় এসে ইস্যু ফোন দিয়ে আবিদের কাছে দিবে, তখন যাতেই মেঘ আবিদের সাথে কথা বলে আবিদকে ঠান্ডা করার চেষ্টা করে। মেঘ শুনেই কিছুটা ঘাবড়ে গেল। বাসায় নেই মানে? কোথায় গেছে? দেখ, আমিও জানি না, তুই বরং অপেক্ষা কর বোন। আমি তোর পরিস্থিতিটা বুঝতে পারছি। দেখ, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। খোদা যাতে সবটা ঠিক করে দেয় আপু, আর সহ্য হচ্ছে না। আবিদের একটা বন্ধু ড্রাগস রাখে তার কাছে এসেছে, এসে বলল, খুব কষ্ট আর রাগ হচ্ছে, জেগে থাকলে নিজেকেই খুন করে ফেলবো। প্রচুর ঘুমানোর মতো কিছু একটা দে। ওর বন্ধু একটা সিরিঞ্জ লোড করে দিয়ে বলল, নে, বাসায় যেয়ে মেরে নিস, এটা শান্তির ঘুম হবে। আমি এসব মারতে পারি না, তুই মেরে দে। দেখ গা, কাঁপবে কিন্তু বাসায় যেতে পারবি তো? কলিজা কাঁপছে আমার, তুই মার। হাই ডোজের একটা ড্রাগস নিজের রক্তে মিশিয়ে মদের দোকানে গেল আবিদ। ড্রাগস ওর জেগে থাকার উপরে আয়ত্ত করে নিয়েছে। দৃষ্টি কিছুটা আবছা লাগছে। বাসা থেকে বের হওয়ার সময় মদ কেনার জন্য টাকা নিয়ে এসেছে। 2 বোতল হুইস্কি নিয়ে বাসায় এলো আবিদ। কলিং বেলের আওয়াজ শুনেই ইস্যু মেঘের কাছে ফোন দিল। ইস্যুর নাম্বার দেখেই মেঘ ফোন রিসিভ করে পাগলের মতো বলা শুরু করলো, আবিদ ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, আমি হুঁশেই ছিলাম না, মাফ করে দাও প্লিজ আবিদ। এই আবিদ। ভাবি আমি ইস্যু, ভাইয়া আসছে মনে হয়, আমি দিচ্ছি দাঁড়াও। ইস্যু দরজা খুলে দেখলো আবিদ এসেছে। একদম বদ্ধ উন্মাদ লাগছে আবিদকে। ইস্যু ফোনটা আবিদের দিকে এগিয়ে দিয়েই বলল, ভাইয়া নে ধর, মেঘ ভাবি ফোন করছে, কান্না করতেছে খুব। কে মেঘ? আমি মেঘ নামের কাউকে চিনি না। আমার জীবনে মেঘ নামের কারো অস্তিত্ব নেই। এরপর থেকে এই বাসায় যে মেঘের নাম তুলবে তাকে খুন করব আমি। চিৎকার দিয়ে কথাগুলো বলে ওঠে আবিদ। আসলে ওই হাই ডোজের ড্রাগসের ফলে আবিদের হিতাহিত জ্ঞানই নেই। আবিদের এমন রূপ দেখে ভীষণ ভয় পেয়ে যায় ইস্যু। আর ফোনের ওপাশ থেকে আবিদের মুখে এই কঠোর কথাগুলো শুনে মেঘের কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে শরীর থেকে। চোখ বন্ধ করে ফেলে মেঘ, চোখের পানিগুলো বেয়ে নিচে পড়ে যায়। ফোনটা পাশে রেখে কাঁদতে ব্যস্ত হয়ে পড়ে মেঘ। এ কান্না যেন থামবেই না। কি থেকে কি হয়ে গেল? কেন হলো এগুলো? আবিদ আমি পারবো না তোমায় ছাড়া বাঁচতে। আবিদ আমি পারবো না তোমায় ছাড়া নিজের জীবন সাজাতে। চিৎকার দিয়ে কেঁদে ফেলে মেঘ। আবিদ রুমে ঢুকে দরজা বন্ধ করে মদের বোতলের ছিপি খুলে বোতলে চুমুক দেয়। পানি আর সোডা মেশানো চারা মদগুলো ঢকঢক করে গিলতে থাকে আবিদ। ঝাঁঝে গলাটা ছিলে যাচ্ছিল আবিদের। মদের ঝাঁঝে কপালে ভাঁজ পড়ে গেছে, কিন্তু আবিদ থামল না। উন্মাদের মতো 2 বোতল মদই শেষ করায় ব্যস্ত হয়ে পড়ল। উদ্দেশ্য একটাই, মদ খেয়ে ঘুমিয়ে গেলে আর কষ্ট হবে না। এদিকে তামান্না জ্যামে আটকে যাওয়ায় আবিদদের বাসায় পৌঁছাতে লেট হয়ে যায়। রাস্তায় মেঘের কাছে ফোন দিয়ে জানতে পারে যে আবিদ কী বলেছে মেঘকে নিয়ে। তামান্না মেঘকে আশ্বস্ত করে যে সে সব ঠিক করে দিবে। তামান্না আবিদের বাসায় যখন পৌঁছায় তখন আবিদের শরীরে একটা হাই ডোজের ড্রাগ লিকুইড আর 2 বোতল মদ দৌড়াচ্ছিল। আসলে তামান্না আবিদের বাসায় যেতে বড্ড দেরি করে ফেলে। তামান্না যাবার আগে আবিদ বেহুশ হয়ে যায়, কারণ ওই রকম হাই ডোজের ড্রাগস আর সাথেই 2 বোতল মদের নেশা আবিদের শরীরে নিতে পারেনি, কারণ আবিদ এসব কখনো ধরেই নি। শুধু সিগারেটই সীমাবদ্ধ থাকতো ওর নেশা। আর আবিদ ঘুণাক্ষরেও টের পায়নি ওই সিরিঞ্জে এমন হাই ডোজে ড্রাগ থাকবে।
ও বুঝেছিল ঘুমের জন্য কোনো কিছু হবে হয়তো, তাই বডিতে ইনজেক্ট করে নিয়েছিল। এদিকে তামান্না আবিদের দরজা ধাক্কিয়ে যাচ্ছে, কিন্তু ওপাশ থেকে সব নিস্তব্ধ। তামান্না কিছুই মাথায় ঢুকছে না, বারবার শুধু আত্মহত্যার কথা মাথায় আসছিল। কিন্তু এটা কি করে সম্ভব? আবিদ যথেষ্ট শক্ত মনের মানুষ, ও তো এত সেন্টিমেন্টাল না। তামান্না ইস্যুকে দিয়ে নিচ থেকে দারোয়ান ডাকালো, আর দারোয়ানকে দিয়েই দরজা ভাঙানো হলো। রুমে ঢুকে আবিদকে দেখতে পেল ফ্লোরে উপর হয়ে পড়ে আছে। রুনা বেগম আবিদ বলে চিৎকার দিয়ে উঠল। তামান্না রুমে এগিয়ে দেখতে পেল দুটো মদের বোতল পড়ে আছে, কিন্তু মদ খেয়ে তো এত তাড়াতাড়ি বেহুশ হবে না। তাহলে কি স্লিপিং পিল খেয়েছে? চারপাশটা দেখলেও কিন্তু স্লিপিং পিলের কোনো খোসা দেখতে পেল না। ইস্যু আর তামান্না মিলে আবিদকে খাটে শোয়ালো। তারপর তামান্না ডাক্তারকে ফোন দিল। এই ডাক্তার ওদের দুই ফ্যামিলিকেই ভালোভাবে চেনে, আর আবিদের বাবা রাশেদ তালুকদারেরও খুব ভালো বন্ধু। তামান্না সব খুলে বলাতে ডাক্তার সাহেব কিছুটা আন্দাজ করতে পারেন। ডাক্তার তামান্নাকে বলে, শোনো, আমি যত তাড়াতাড়ি সম্ভব আছি। ওর শরীর কি ঘামছে? হ্যাঁ আঙ্কেল, প্রচুর ঘামছে। ফ্যানটা হাই স্পিডে ছেড়ে দিয়ে ওর পাগুলো মেসেজ করতে থাকো, আমি আসছি। তামান্না ডাক্তারের কথা অনুযায়ী ফ্যান ছেড়ে আবিদের পাগুলো ম্যাসেজ করতে থাকলো। প্রায় 10 মিনিট পর ডাক্তার সাহেব এলো, সাথে দুজন কম্পাউন্ডার নিয়ে। রুনা বেগম সাথে দুজন কম্পাউন্ডার দেখে আরও বেশি চিন্তিত হয়ে পড়লেন। ভাই আবিদের যাতে কিছু না হয়, ওর মারাত্মক কিছু হলে হসপিটালে নিয়ে চলুন। ভাবি, আমায় একটু দেখতে দিন। ডাক্তার আবিদের নার্ভ চেক করতে গিয়ে দেখলেন কিছুটা জায়গায় ফুলে আছে। তার মানে আবিদ শরীরে কিছু ইনজেক্ট করিয়েছে, তার সাথেই 2 বোতল মদ খেয়েছে। ডাক্তার তাড়াতাড়ি একটা পাইপের মতো নল বের করলো, আর রিনা বেগমকে বলল। ভাবি, বর্ডারটা গামলা নিয়ে আসুন। রিনা বেগম দৌড়ে গামলা আনতে চলে গেল। তারপর ডাক্তার আবিদকে একটা ইঞ্জেকশন পুশ করলো, যার ফলে ওই ড্রাগসের প্রভাব মাত্রাটা কমে আসবে। ডাক্তার আগে থেকে এমন কিছুটা সন্দেহ করেছিল, তাই ল্যাব থেকে আসার সময় এসেনশিয়াল অ্যাক্সেসরিজ নিয়ে এসেছিল। রিনা বেগম গামলা নিয়ে আসতে ডাক্তার সাহেব কম্পাউন্ডারদের সাহায্যে আবিদকে আছোয়া করে গ্লাভস পরে আবিদের মুখের মধ্য থেকে গলা অবধি পাইপটা নামিয়ে পাম্প করে, ফলে আবিদ বমি করে দেয়। তারপর ডাক্তার সাহেব রিনা বেগমকে বলে, ভাবি, 2টা লেবু চিপে নিয়ে আসেন, কোনো পানি মিশাবেন না। একটু বাদে রিনা বেগম লেবুর রস নিয়ে আসে। ডাক্তার আবিদের মুখ চেপে চেপে প্রায় অর্ধেক গ্লাস লেবুর রস ভেতরে ঢুকাতে সক্ষম হয়। রিনা বেগম বলে ওঠে, ভাই এসবের বাসাই না করে হসপিটালে নিয়ে চলুন। না ভাবি, আবিদকে হাসপাতালে নেওয়া যাবে না, তাহলে রাশিদের মান সম্মান নষ্ট হবে। আর আমি আর আমার বন্ধু রাশিদকে যতটুকু চিনি, ও মানতে পারবে না যে ওর ছেলে ড্রাগস নিয়েছে। শুধু আবিদ আর ওর বাবার এত ভালো সম্পর্কটা নষ্ট করবেন না। রাশিদকে আজকে রাতের ব্যাপারে কিছু বলার প্রয়োজন নেই। ড্রাগসের কথা শুনে তামান্না, ইস্যু, রিনা বেগম যেন আকাশ থেকে পড়লেন। আবিদ আর ড্রাগস? ওর আব্বু তো কাজের জন্য শহরের বাইরে গেছে, 3 দিন বাদে আসবে। আমি কিছু বলবো না, কিন্তু মারাত্মক কিছু হয়নি তো? হয়নি, তবে হতে পারতো যদি ওই ড্রাগসটা আবিদের শরীরে আরও প্রভাব ফেলতো। কারণ ওর ড্রাগস অ্যাক্টিভ না তো, তাই ওই নার্ভসগুলো অতটা ড্রাগস নিতে পারেনি। তার উপরে 2 বোতল মদ ধীরে ধীরে ওর নার্ভসগুলো কাজ করা বন্ধ করে দিত, কিন্তু নার্ভস বাজেভাবে ড্যামেজ হতো, ঘুমের মধ্যেই স্টক করতো। কিন্তু এখন চিন্তার কোনো কারণ নেই, 2-3 ঘন্টার মধ্যেই আবিদ সেন্স ফিরবে। আর এই ড্রাগসের ব্যাপারে বাইরে যেতে না যায়, পুলিশ কেস হয়ে যেতে পারে, ওর বাবা ওর মান সম্মান নষ্ট করে দিবে। আচ্ছা, কিন্তু আবিদ আজ ড্রাগস আর অ্যালকোহল কেন নিলে? পাশ থেকে তামান্না সংক্ষিপ্ত করে সবটা বলল। শুনুন ভাবি, আবিদ যে ড্রাগসটা নিয়েছে সেটা মোট অ্যাক্টিভ একটা ড্রাগস, খেয়াল রাখবেন যাতে ও আর এটা নিতে না পারে। সমস্যা ওর ব্যক্তিগত, তাই আমি মাঝে ঢুকছি না। ওর শরীর মদ সহ্য করতে পারলেও এই ড্রাগস দ্বিতীয়বার সহ্য করবে না। আমি চলে যাচ্ছি, ওর হোস্টেলে বাকি লেবুর রসটা খাইয়ে দিবেন। আচ্ছা ভাই, থ্যাঙ্কস, এত রাতে কষ্ট করলেন। আবিদ সেই ছোটবেলা থেকেই দেখছি মারামারি করে, রাগ বেশি সেটা জানতাম, কিন্তু এসব কি ভাবি, নিজের ক্ষতি করছে। ও একটু নজর দিবেন না প্লিজ? আবিদের কিছু হয়ে গেলে রাশেদ ভাই বাঁচবে না ভাবি। আমি খেয়াল রাখবো ভাই। তামান্না ডাক্তারকে লিফট অবধি দিয়ে গেল। যাবার সময় মেঘকে ফোন দিল। মেঘ বারান্দায় চুপচাপ বসেছিল, এখন আর কান্না আসছে না,
সন্ধ্যা থেকে এত কাদায় হয়তো চোখে আর পানিই নেই। তামান্নার ফোনে সব খুলে বলার পরই মেঘ পাগলের মতো বলা শুরু করলো। আমি আবিদকে দেখতে আসি। আবিদ এখন ঠিক আছে, কিন্তু তুই আসবি, ও যদি জানে আরও রেগে যাবে। তারপর কিভাবে সামলাবো? জানিস তো ও রাগ পুষে রাখে। এই দিকটা সামলিয়ে নিই। আমি কথা দিচ্ছি, সব স্বাভাবিক করে দিব, শুধু কয়েকটা দিন টাইম দে আমায়। মেঘ ফোনটা ফ্লোরে রেখে আকাশের দিকে তাকিয়ে আছে আর ভাবছে এই সকালবেলাও আবিদ কত ভালোভাবে কথা বলছিল। সে আবিদই এখন বলছে ওর জীবনে মেঘ নামের কারো অস্তিত্বই নেই। আসলেই প্রেম ক্ষেত্রে সব কিছুই হঠাৎ অনিশ্চিত, অকারণ, অনাকাঙ্ক্ষিত। রাতুল খাওয়ার সময় মেঘকে ডাকতে এলো। মেঘ বলে দিল সে খাবে না। রাতুলও চিৎকার করে বলল, ভুল সিদ্ধান্তের মাসুল দে বসে বসে। মেঘ কর্ণপাতই করলো না। রাত প্রায় 3টার দিকে আবিদ হুঁশে এলো। মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, শরীরে বিন্দুমাত্র শক্তিও পাচ্ছে না আবিদ। মাথা ঘুরছে, চোখে ঝাপসা, এমনকি শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ডাক্তারের কথা অনুযায়ী রিনা বেগম আবিদকে লেবুর রস খাওয়ানো শুরু করলো। আবিদ মুখ থেকে ফেলে দিল। দৃষ্টির ঝাপসা ভাব কাটতেই আবিদ খেয়াল করলো সবাই কাঁদছে। আবিদ জিজ্ঞেস করলো, কাঁদছো কেন তোমরা? তামান্না কাঁদতে কাঁদতেই জিজ্ঞেস করলো, আবিদ তুই ড্রাগস কিভাবে নিতে পারলি? কথাটা শোনা মাত্রই আবিদের কান খাড়া হয়ে গেল। নিজের কানকে বিশ্বাসই করতে পারছিল না আবিদ। তার মানে ওই সিরিঞ্জে ড্রাগ ছিল, কোনো ঘুমের ওষুধ না। আবিদ ওর মাকে এদিকে ডাকলো। বিশ্বাস করো আম্মু, আমি জানতাম না ওটা ড্রাগ ছিল। আমার প্রচুর রাগ হচ্ছিল। সন্ধ্যার কথাগুলো মনে পড়তেই খুব কষ্ট হচ্ছিল, তাই একটু ঘুমাতে চেয়েছিলাম। কিন্তু ওটা ড্রাগস ছিল আমি বুঝিনি। বাবা কি জানে এসব? বাবা কোথায়? তোর বাবা বিকেলেই শহরের বাইরে গেছে, কেউ ওনাকে কিচ্ছু বলেনি। আর তুইও কোনোদিন বলিস না, নিতে পারবে না মানুষটা। তোর ডাক্তার আঙ্কেল আসছিল, উনি সব দেখে গেছেন। কি প্রয়োজন ছিল এসবের আবিদ? মা, আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না। রিনা বেগম কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল রুম থেকে। সাথে ইস্যু রুম থেকে বেরিয়ে গেল। তামান্না আবিদকে নিয়ে ছাদে এসেছে। তামান্না বলা শুরু করলো, মেঘ বুঝতে পারিনি, খুব কাঁদছিল মেয়েটা। তুই ওর সাথে সব মিটিয়ে নি, ওর ভাইকে ম্যানেজ আমি করব। ওর ভাই আমায় কি বলেছিল আমার এখন ঠিক মনেও নেই, কারণ উনি আমার জন্য আউটসাইডার ছিলেন আর ভুল বুঝেই সবটা বলেছিলেন। এখানে ওনার কোনো দোষ নেই। কিন্তু মেঘ তো আমায় চিনল না কি? তারপরে ওইসব কিভাবে বলতে পারে? চিৎকার করে বলছিল যে আমাদের সম্পর্ক নাকি শেষ হয়ে গেছে, আর সেজন্য নাকি সব দায় আমার। দেখ, ওর মাথা ঠিক ছিল না। আমার মাথা সম্পূর্ণ ঠিক আছে। আসলে তফাৎটা কোথায় জানিস? ও চিৎকার দিয়ে কাঁদতে পারছে, কিন্তু সেটা আমি পারছি না। আমি এখন ঠিক আছি। এই 3.5 বছরে এমন একটা দিনও আসেনি যেদিন আমার মনে হয়েছে যে সম্পর্কে একঘেয়ে ভাব এসেছে। আজও মনে হচ্ছে না, কিন্তু ওর এভাবে আমায় বলা উচিত হয়নি। এটা কথার কথা নয় যে আমি ওকে ছাড়া বাঁচব না। এটা নির্মম সত্য, তাই ওকে ছাড়তে পারবো না। কিন্তু কিছুটা দিন দূরে থাকুক, একটু কষ্ট পাবার প্রয়োজন আছে, কারণ আমিও পেয়েছি, যেটা প্রকাশের অধিকারই নেই আমার, কারণ আমি ছেলে। আমি যদি এখন তোর সামনে কান্না করি তাহলে সেটা তোর কাছে অবাস্তব আর অকারণ মনে হবে। বাসায় চিৎকার দিয়ে কাঁদবো, আমায় সেন্টিমেন্টাল ভাববে। বাইরে কাঁদবো, মানুষ ছ্যাঁকাখোর ভাববে। কিন্তু কি করব বল? কাঁদতে একটু ইচ্ছে করছে, কিন্তু কাঁদার উপায় নেই। তাই ওই কাঁদুক, আমি বরং কিছুটা দিন চুপ থাকি। এতদিন সব ঝামেলা ঝগড়া আমি ক্রিয়েট করেছি, আমি মিটিয়ে নিয়েছি, কিন্তু এখানে আমার দোষ ছিল না, তাই মিটিয়ে নেবার দায় আমার না। সব দায় সময়ের কাছে দিয়ে দিলাম। সময় নিজের সময় মতো সব ঠিক করে দিবে। আমার এ কথাগুলো তোর কাছে কেমন মনে হচ্ছে আমি জানি না, কিন্তু আমি এখন ওর সাথে কথা বলবো না। আর আমি তোকে সব বলেছি যে এগুলো আশা করি তুই মেঘকে বলবি না। কথাগুলো বলেই আবিদ ছাদ থেকে নেমে যায়। তামান্না আবিদের কথায় কিছুই বুঝতে পারে না। যে আবিদ সব জিনিস সহজভাবে নিত, সে আবিদই কঠিন করে ফেলছে সবটা ইচ্ছে করে। কিন্তু কেন? পরদিন তামান্না মেয়েকে ফোন দিয়ে জানিয়ে দেয় যে আবিদকে কিছুটা দিন সময় দাও, এখন ওর সাথে তুমি কথা বললে আরো জটিল হয়ে যাবে সবটা, তাই ওর রাগটা নামতে দাও। মেঘও মেনে নেয় সবটা। মেনে নেয় সবটা নিজের শাস্তি হিসেবে। কেটে গেছে 7টা দিন। রাতুল মেঘের রুমে এসেছে।
মেঘ, তুই যেভাবে জীবনযাপন করছিস এভাবে একটা মানুষ বাঁচতে পারে না। প্রেম করে বিয়ে হয়ে গেছে তো তোমার, তাই এই কষ্টটা তুমি বুঝতে পারবে না ভাইয়া। আমি এখন অ্যাডাল্ট, টিনেজ নই যে আবেগের বসে এসব করব। তোর এসব শোনার ফালতু টাইম নেই, কারণ তোর কথা শোনা মানে ওই ফালতু ছেলেটার কথা শোনা। মেঘ কর্ণপাতই করলো না। শোন, আমার হাসপাতালের জুনিয়র ডাক্তার আদনান, ও যথেষ্ট ভদ্র আর সামাজিক। আমার মতে ও তোর জন্য উপযুক্ত। ওর সাথে তোর বিয়ে দিতে চাই আমি।